যে মেয়ে একটা বাচ্চা দিতে পারে না তার সাথে আমি সংসার করব না মা, কখনোই না। তাই আমি ঠিক করেছি আমি তিশানিকে ডিভোর্স দিব। নিজের বরের নির্ঝরের মুখে এমন কথা শুনে চমকে উঠলো তিশানি। ও নির্ঝরের কাছে গিয়ে বলল, কি বলছো এসব তুমি? নির্ঝর তিশানির শাশুড়ি অর্থাৎ নির্ঝরের মা তিশানির কথার উত্তরে বলল, আমার ছেলে তো ভুল কিছু বলেনি বৌমা। বিয়ে 4 বছর পরেও তুমি আমার ছেলেকে বাবা ডাক শোনানোর সুযোগ দাওনি। 4 বছরও আমার দাদু ঠাকুমার ডাক শুনতে পেলাম না। কম টাকা তো খরচ করা হয়নি তোমার পিছনে। কত ডাক্তার দেখানো হয়েছে তার কোনো হিসাব নেই। কিন্তু তুমি আমাদের বংশে একটা সন্তানও দিতে পারোনি। তাই আমি ঠিক করেছি আমি আমার ছেলে আবার বিয়ে দিব। তিশানি ওর শাশুড়িকে বলল, এমন কথা বলবেন না মা। আর সব সময় যে বাচ্চা না হওয়ার পিছনে একটা মেয়েরই দোষ থাকে এটা তো কোনো যুক্তি নেই মা। একটা ছেলেরও তো দোষ থাকতে পারে। পুরো কথা শেষ না করতেই একটা থাপ্পড় বসাতে তিশানি আহ করে উঠলো। তিশানি তাকিয়ে দেখলো ওর বর নির্ঝর ওর গালে চর মারছে। তিশানি কিছু বলতে যাবে তার আগে নির্ঝরে শুরু করলো, চুপ থাক, আর একটাও কথা বলবি না। তুই অনেক বলে ফেলেছিস, তোর খুব বার বেড়েছে না? আমার খাবি, আমার পড়বি, আর আমাকে দোষারোপ করবি। নির্ঝরের মা সুজাতা নির্ঝরকে বললেন, দেখছিস কি পরিমাণ বেয়াদব মেয়ে। বলে কিনা ওর বাচ্চা হয় না তাতে নাকি তোর দোষ। নির্ঝর তিশানিকে ধাক্কা দিয়ে ফেলে নিজের রুমে চলে গেল। ধাক্কা দেওয়ার কারণে তিশানির ডান হাত টেবিলের সাথে লেগে হালকা কেটে যায়। তিশানি নিচে বসে কাঁদতে থাকে। তিশানিকে কাঁদতে দেখে ওর শাশুড়ি বলল, একদম আমার সামনে নেকা কান্না দেখাবে না। টেবিলে বাসনগুলো পড়ে আছে, যাও বাসনগুলো গুছিয়ে মেঝেতে রেখে দাও। তিশানি হাত সূচক মাথা নাড়ালো। ওর শাশুড়ি সুজাতা ওখান থেকে চলে গেলে তিশানি দেখে ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। এসবকে উপেক্ষা করে ও নিচ থেকে উঠে টেবিল থেকে থালা বাসন নিয়ে ধুতে চলে যায়। হাতে কাটা জায়গায় সাবানের গুঁড়া আর থালা বাসনে লেগে থাকা ঝাল মশলা লেগে জ্বলে যাচ্ছে। তবুও চোখে জল নিয়ে হাতের অসম্ভব জ্বলনি সহ্য করে তিশানি এক ধানে একের পর এক বাসন মেজে যাচ্ছে। আর ভাবছে পৃথিবীতে কত নির্মল লোক বাস করে যাদের অন্যদের জন্য নিম্নতা মায়াও হয় না। বাসনগুলো মেজে ধোয়ার সময় জলগুলো যেন আরো বেশি করে কাটার স্থানে জ্বলনির কথা জানান দিচ্ছে। কোন রকমে থালা বাসন মেজে টেবিলে সাজিয়ে রেখে ওখান থেকে একটা থালা নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো তিশানি। প্রতিদিন বাড়ির সবাই খেয়ে নিলে তারপর তিশানি খাবার খায়। কিন্তু আজ এত ঝামেলার মধ্যে আর খাওয়া হয়ে ওঠেনি। ওর খিদে চুটে পেটে যেন ছুচু দৌড়াতে শুরু করছে। গত 1 বছর ধরে এইরকম অবহেলা সহ্য করছে মেয়েটা শুধু এই পরিবারকে একটা ভোগশুদ্ধ না দিতে পারার কারণে। তিশানি শুধু ভেবে গেছে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও কখনোই ভাবতে পারেনি নির্ঝর ওকে ডিভোর্স দিতে চাইবে। একটা মানুষ 3 বছরের মধ্যে কি করে পাল্টে যেতে পারে। নির্ঝর তো তিশানির প্রতি খুব কেয়ারিং ছিল, কিন্তু 1 বছরের মধ্যে সব বদলে গেছে। আগের নির্ঝর আর এখনকার নির্ঝরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যে নির্ঝর আগে সবসময় তিশানির খোঁজ খবর নিত, সে এখন তিশানির দিকে ঠিক করে চেয়েও দেখে না। রান্নাঘরে গিয়ে রাইস কুকারের ঢাকনা খুলে দেখে অল্প কিছু ভাত সেখানে অবশিষ্ট আছে, কিন্তু তিশানি স্পষ্ট মনে আছে সবাইকে খেতে দেওয়ার পরে রাইস কুকারে যথেষ্ট পরিমাণে ভাত ছিল যা তিশানি খেলেও সামান্যটুকু ভাত রয়ে যাবে। এসব ভাবতে ভাবতে তিশানি দেখলো অন্য ননদ নীরা একটা প্লেট নিয়ে রান্নাঘরের দিকে আসছে। নীরা রান্নাঘরে ঢুকেই প্লেট রাখতে তিশানি নীরাকে জিজ্ঞাসা করলো, নীরা এটা কিসের প্লেট রাখলে তুমি? আর রাইস কুকারে যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো কোথায়, তুমি কি তা জানো? নীরা বিরক্ত হয়ে উত্তর দিল, বাড়ির সামনে একটা কুকুর এসে ঘেউ ঘেউ করেছিল, আমি ভাবলাম খাবারের জন্য হয়তো ঘেউ ঘেউ করছে, তাই ওকে কিছু খাবার দিব বলে রান্নাঘরে এসে দেখি রাইস কুকারে অনেক ভাত আছে, তাই আমি ভাতগুলো ওই কুকুরটাকে খেতে দিয়েছিলাম। তিশানি একটু নিচু গলায় বলল, ও আসলে আমি দুপুরে ভাত খাইনি তো, তাই ভাতগুলো রাইস কুকারে রাখা ছিল, ভেবেছিলাম বাসনগুলো মেজে তারপর খাবো। তোমার যে কথা বৌদি, এখন দুপুর গুড়িয়ে বিকাল, আমি কি করে বুঝবো তুমি এখনো খাওনি? এসব যত সব, আমি ভেবেছি সবার খাওয়া হয়ে গেছে, তাই আমি ভাতগুলো কুকুরটাকে খেতে দিয়েছি। সুজাতা রান্নাঘরে ঢুকতে ঢুকতে তিশানিকে বলল, ওকে খাওয়ানোর থেকে তো কুকুর বিড়ালকে খাওয়ানো অনেক ভালো। ওকে খাইয়ে শুধু আমাদের অন্য ধ্বংস হচ্ছে, তাছাড়া তো কোনো উপকার হচ্ছে না। সুজাতা এবার নীরাকে দিকে তাকিয়ে বলল, এই তোর সাথে আমার দরকারি কথা আছে, আমার ঘরে আয়। কথাটা বলে সুজাতা রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নীরা হাত ধুয়ে বাইরে যাওয়ার সময় তিশানিকে বলে গেল, এরকম দম ধরে দাঁড়িয়ে থেকো না, কিছু কাম কাজ করো, বসে বসে শুধু গিললে তো আর হবে না। আর শুনো, একদিন না খেলে মহাভারত অশুদ্ধ হবে না। নীরা এসব বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তিশানি চোখ দিয়ে জল ঝরতে শুরু করলো। তিশানি যে এ বাড়িতে কোনো মূল্য নেই সেটা তিশানি খুব ভালো করে জানতো, কিন্তু তাই বলে আজ বাড়ির সকলের কাছে তিশানি কুকুর বিলারের থেকে নিম্নতম প্রাণী তার এ স্বপ্নেও ভাবিনি। এই বাড়ির লোকজনের কাছে কুকুর বিলারের জন্য যে মায়া আছে তিশানির জন্য সেই মায়া এক কোনাও নেই। তিশানি মনে মনে ভাবতে লাগলো, বাচ্চা না হওয়ার পিছনে কি সবসময় একটা মেয়েরই দোষ থাকে? ছেলেদের কি কোনো দোষ থাকতে পারে না? তবুও এই নিষ্ঠুর সমাজ একটা মেয়েকে সবসময় দোষী বানায়। তিল তিল করে মেয়েটার মনটাকে মেরে ফেলে, একটা জিন্দা লাশ বানিয়ে ফেলে। তার জীবনে সুখ শান্তি নামে কোনো বস্তু থাকে না, বরং মেয়েটা জীবনটা দুঃখের সাগরে ভেসে যায়। তিশানির এর আগের বারের ডাক্তারের কথা মনে হলো। সে বলেছিল নির্ঝরের একটা টেস্ট করিয়ে নিতে। শুধু এর আগের বারের ডাক্তার কেন, আজ অব্দি যতগুলো ডাক্তার দেখানো হয়েছে সবাই একই কথা বলেছে। ডাক্তাররা যখনই এই কথাগুলো বলে নির্ঝর তখনই ডাক্তার পাল্টায়। নিজে সবসময় নিজেকে জায়গায় ঠিক রাখতে চায়, নিজের দোষ নিজের অক্ষমতাগুলোকে আড়াল করতে চায়, কারণ নির্ঝর মনে করে একজন পুরুষ মানুষের কোনো দোষ হয় না, সব দোষ নারীর। কিছু কিছু পুরুষ আছে যারা সবসময় নিজেকে উপরে রাখতে চায়, নারীকে সবসময় ছোট করতে চায়। নির্ঝরও হয়তো সেই পুরুষগুলোর মধ্যে পড়ে। আজকের গল্পটা এই পর্যন্তই
শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।